রিনা, ও রিনা, কোথায় গেলে তুমি? কোথায় আছো? সুমন ঘরের মধ্যে ঢুকেই উৎসুক কণ্ঠে স্ত্রীকে ডাকতে লাগল। ভেতর থেকে একটু বিরক্ত হলেও ভালোবাসায় ভরা কণ্ঠে উত্তর এল, আসছি গো। একটু দম নিতে দাও না। ঘরে ঢুকেই শুরু করো চেঁচামেচি। আর আজ এত তাড়াতাড়ি কেমন করে চলে এলে অফিস থেকে? সুমন হেসে ফেলল। তার চোখে যেন একরকম দুষ্টুমির ঝিলিক। সে খোঁচা দিয়ে বলল, দম? আমি তো তোমায় দেখলেই দম বন্ধ হয়ে আসে রত্না। রিনা চোখ ঘুরিয়ে ঠাট্টার ছলে বলল, এই শোনো, আবার সেই পুরনো ডায়লগ। এগুলো তো শুনতে শুনতে 15 বছর হয়ে গেল। আমার এখন এত ফাঁকা সময় নেই যে এই ফালতু কথা শুনে সময় নষ্ট করব। যদি কিছু জরুরি কথা থাকে তাহলে তাড়াতাড়ি বলো। সুমন একটা গভীর নিঃশ্বাস নিল। তারপর উত্তেজনায় ভরে উঠল তার কণ্ঠ। রিনা, একটা দারুণ খবর আছে। আমাদের কারখানা একটা বহুজাতিক কোম্পানির কাছ থেকে বিশাল অর্ডার পেয়েছে। যদি ঠিক সময়ে কাজটা শেষ করতে পারি, তাহলে ভাবো তো, আমাদের জীবনটাই পাল্টে যাবে। রিনার মুখে আনন্দের ঝলক খেলে গেল। সে উত্তেজিত গলায় বলল, ওরে বাহ, এটা তো সত্যিই দারুণ খবর শুনিয়েছ তুমি। ঈশ্বর করুন এইভাবেই যেন তোমার উন্নতি হতে থাকে। আগে মন্দিরে প্রদীপটা জ্বালিয়ে আসি বলে রিনা ভেতরের দিকে এগিয়ে গেল। সুমন ঠাট্টার ছলে ভ্রু কুঁচকে বলল, আরে কেন তুমি সবসময় ভগবানকে বিরক্ত করো? একটু বিশ্রাম নিতে দিলেও তো পারো। প্রদীপ জ্বালাতে জ্বালাতে রিনা থেমে কিছুক্ষণ সন্ধ্যার পূজা করল। তারপর হাসি মুখে ফিরে এসে বলল, শোনো তো, আমি আবার ভগবানকে বিরক্ত করি নাকি? ওকে একটু ধন্যবাদ তো দিতেই হবে। আমাদের পরিশ্রম ফল দিয়েছে, আর সেটা ওর আশীর্বাদেই তো সম্ভব হয়েছে। সুমন তাকে ভালবাসার দৃষ্টিতে তাকিয়ে বলল, রে রত্না, আমার জীবন তো সেদিন থেকেই সুন্দর হয়েছে যেদিন তুমি আমার জীবনে এসেছিলে। তুমি না থাকলে জানি না আমার কি হতো। রিনা ঠাট্টা করে বলল, আহা, এমন বলছো যেন আমি না থাকলে তুমি সারা জীবন ব্যাচেলরই থেকে যেতে। আমি না থাকলে অন্য কেউ হতো। সুমন সঙ্গে সঙ্গে জবাব দিল, তবে সে কি তোমার মতো হতো? এতটা বুদ্ধিমতী, এতটা আদরের, আর এমন সৌভাগ্যবতী স্ত্রী তো সবাই পায় না। রিনা হেসে মাথা নাড়ল, বাহ, কথা বলা তো কেউ তোমার থেকে শিখুক। কিন্তু শোনো, আমার কিন্তু এত ফুরসত নেই যে তোমার মিষ্টি কথার গল্প শুনে যাই। ও হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেলাম, ছাদ থেকে কাপড় গুটোতে যেতে হবে। সুমন বলল, তাহলে যাও, কাপড় গুটিয়ে আসো। ততক্ষণে আমি চা বানিয়ে ফেলি। পরে যেন না বলো তোমার স্বামী তোমার কোনো সাহায্য করে না। রিনা হেসে মাথা নেড়ে ছাদের দিকে রওনা দিল। সুমন চুপচাপ দাঁতে হাসি চেপে দুজনের জন্যই চায়ের পানি বসাল। ছাদে পৌঁছে রিনা দেখল ঠান্ডা হাওয়া বইছে আর ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। সে তাড়াতাড়ি দড়ি থেকে কাপড় গুটাতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল ছাদের এক কোণে কয়েকটা কাগজ মুড়িয়ে রাখা। প্রথমে সে পাত্তা দেয়নি, কিন্তু পরে যখন একটা কাগজ তুলল আর দেখল সেটা এক টুকরো পাথরের সঙ্গে বাঁধা, তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এটা আবার কি? সে বিড়বিড় করে কাগজ খুলল। কাগজে হাতের লেখা, কাঁপতে কাঁপতে লেখা, আমার সাহায্য করুন। রিনার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে বাকিগুলোও তাড়াতাড়ি তুলল। দ্বিতীয়টায় লেখা, খুব খিদে পেয়েছে। তৃতীয়টায়, দয়া করে সাহায্য করুন। সে চারপাশে চোখ বোলাল, কিন্তু সবকিছু স্বাভাবিক। একজন পথচারী হেঁটে যাচ্ছিল। দূরের কোনো বাড়ি থেকে টিভির আওয়াজ আসছিল, কিন্তু সন্দেহজনক কিছু চোখে পড়ল না। এটা কি হচ্ছে? রিনা হতভম্ব হয়ে গেল। এই এলাকায় তো তারা মাত্র 2 মাস হলো এসেছে। পরিচিত বলতে আশেপাশের 2-1জনের সঙ্গে নমস্কার নমস্কার। তবে কে এসব লিখে ছড়ে দিচ্ছে? সে আর অপেক্ষা করতে পারল না। ছাদের ধারে গিয়ে নিচে তাকাল। চারপাশে নজর বোলাল। তার বুক ধড়ফড় করতে লাগল। কি যেন একটা অশুভ আশঙ্কা তাকে ঘিরে ধরল। সে তাড়াতাড়ি কাপড় গুটিয়ে নামল নিচে, সোজা গিয়ে সুমনের সামনে কাগজগুলো রাখল। সুমন তখন সোফায় বসে চায়ে চুমুক দিচ্ছিল। রিনাকে দেখে হাসি মুখে বলল, এলো ম্যাডাম, চা রেডি আছে। বলো তো, তোমার বর সার্ভিসে খুশি তো? কিন্তু রিনার মুখের আতঙ্ক দেখে সুমন চমকে উঠল। কি হয়েছে? এতটা ভয় পেয়েছ কেন? রিনা কাঁপতে কাঁপতে কাগজগুলো সামনে রাখল। এই দেখো, ছাদে পাওয়া গেছে। কেউ পাথরের সঙ্গে বেঁধে ছুঁড়ে দিয়েছে। সুমন কাগজগুলো পড়ল। হেসে বলল, আরে এসব তো আমাদের ছেলের দুষ্টুমি হতে পারে।
আজকাল বাচ্চারা ইউটিউব দেখে এসব মজার কাণ্ড করে। প্রাঙ্ক। রিনা তাড়াতাড়ি মাথা নাড়ল। না না, এটা রিন্টুর হাতের লেখা নয়। আমি চিনি ওর লেখার ধরন। আর কেউ কেন এরকমভাবে পাথরে জড়িয়ে সাহায্য চাইবে? সুমন এবার একটু গম্ভীর হল। তুমি ঠিক বলছ, কিন্তু হতে পারে পাড়ার কোনো ছেলে খেলার ছলে এটা করেছে। রিনা বিরক্ত হয়ে বলল, তুমি সবসময় সবকিছু হালকাভাবে নাও কেন সুমন? যদি কেউ সত্যি বিপদে পড়ে থাকে? সুমন বলল, আচ্ছা ঠিক আছে, কাল আবার ছাদে গিয়ে দেখে নিও। যদি আবার এমন কিছু পাও তবে আমরা খুঁজে বের করব কে করছে এসব। রিনা সন্তুষ্ট না হলেও মাথা নাড়ল। পরদিন সকালে সুমন কারখানায় চলে গেল। কিন্তু রিনার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। দুপুর হতেই সে যেন অজান্তেই ছাদে উঠে গেল। সে ভাবল একটু বসবে, কিন্তু চোখ যেন সব সময় চারপাশে খুঁজছিল কিছু। হঠাৎ ঠক করে একটা আওয়াজ হলো। কিছু একটা তার পায়ের পাশে এসে পড়ল। সে তাকিয়ে দেখল আবার একটা পাথরের সঙ্গে মোড়া কাগজ। তার হাত কেঁপে উঠল। এবার নিশ্চিত এটা কোনো দুষ্টুমি নয়। সে কাগজ খুলল। আন্টি, খুব খিদে পেয়েছে, দয়া করে কিছু খেতে দিন। রিনার চোখ বড় হয়ে গেল। ছাদের ধারে গিয়ে সে নিচে তাকাল। এইবার সে স্পষ্ট দেখতে পেল পেছনের বাড়ির পেছনের আঙিনার ধার ঘেঁষে দাঁড়িয়ে একটা দুর্বল মেয়ে। বয়স বড়জোর 10-11, ছেঁড়া ফাটা জামা, মুখে ধুলো, চোখে যেন একরাশ ভয়। রিনা কাগজটা হাতে ধরে ঝুঁকে জোরে বলল, তুমি ছুঁড়েছ এটা? মেয়েটি মাথা নাড়ল। আন্টি, খুব খিদে পেয়েছে। রিনার বুক মোচড় দিয়ে উঠল। তোমার বাড়িতে কেউ নেই? মেয়েটি বলল, না, সবাই ঘুরতে গেছে, আমি একা, 2 দিন কিছু খাইনি। রিনার কাঁপতে থাকা হাত থেকে কাগজটা পড়ে যাওয়ার মতো হল। 2 দিন কিছু খায়নি? এত নিষ্ঠুরতা! সে বলল, রেখো, আমি খেতে দিচ্ছি, তোমার বাড়ি আসছি। সে ছুটে নিচে নেমে এল, রান্নাঘর থেকে গরম রুটি আর তরকারি নিয়ে ছাদে ফিরে এল। মেয়েটিকে বলল, রেখো, দিচ্ছি। সে এক টুকরো কাপড়ে খাবার পেঁচিয়ে একটা দড়িতে বেঁধে আস্তে আস্তে নিচে নামাতে লাগল। রিনা তাড়াতাড়ি খাবারটা তুলে নিল এবং ক্ষুধার্তের মতো গলাধক্করণ করতে লাগল, যেন মাসের পর মাস কিছু খায়নি। প্রতিটি গ্রাসের সঙ্গে তার চোখে যেন স্বস্তি ফুটে উঠছিল। সুমন ছাদ থেকে তাকিয়ে দেখছিল, আর কেন যেন তার চোখে জল চলে এল। হে ভগবান, এই ছোট্ট মেয়ে কি অবস্থায় জীবন কাটাচ্ছে? সুমনের মনে এক অদ্ভুত বেদনা। সুমন ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে গেল। ছোট্ট মেয়েটি যেভাবে ক্ষুধায় পীড়িত হয়ে রুটির টুকরো গিলছিল, তা সুমনের হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। কে এই মেয়ে? যদি সে বাড়ির সদস্য হতো তবে তার সঙ্গে এমন ব্যবহার কেন? আর যদি সে গৃহপরিচারিকা হয়, তাহলে এত ছোট বয়সে একা কেন রেখে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো সুমনের মনে বারবার ধাক্কা মারছিল। সুমনের মন অস্থির হয়ে উঠল। সারা রাত সে বিছানায় এপাশ ওপাশ করল, কিন্তু ঘুম তার চোখে এল না। চোখ বন্ধ করলেই সেই শিশুটির মুখ তার সামনে ভেসে উঠছিল। পরদিন সকালে তার মন কোনো কাজেই লাগল না। দুপুর হতেই সে আবার রান্নাঘরে গেল। গরম ফুলকা রুটি, তরকারি আর একটু মিষ্টি নিয়ে ছাদে উঠে এল। কিন্তু নিচে তাকাতেই তার বুক ধক করে উঠে। মেয়েটি সেখানে নেই। এই যে শুনছ, কোথায় গেলে? কোনো সাড়া এল না। হঠাৎ তার চোখ পড়ল উঠোনের এক কোণে টিনের ছাউনির নিচে। সম্ভবত সে ঘুমাচ্ছে। সুমন ধীরে ধীরে একটুকরো দড়ি নামিয়ে খাবার পাঠাল। তারপর সেখানেই দাঁড়িয়ে থেকে তাকিয়ে রইল। কিন্তু মেয়েটি একটুও নড়ল না। এত গভীর ঘুম, সে ঠিক আছে তো? সুমনের মন অজানা এক উদ্বেগে ভরে উঠল। সন্ধ্যা নামতে শুরু করল। বাড়ির বাতিগুলো একে একে জ্বলতে লাগল। সুমন একটু হাঁফ ছাড়ল, মানে বাড়ির লোকজন ফিরে এসেছে। বাড়ির ভেতর থেকে শব্দ পেয়ে মেয়েটি হঠাৎ লাফ দিয়ে উঠল এবং দৌড়ে ভিতরে চলে গেল। চলো, অন্তত এখন সে পেট ভরে খেতে পারবে, নিজেকে এই বলে আশ্বস্ত করল সুমন। গত 2 দিন ধরে তো সেই মেয়েটির চিন্তায় শুকিয়ে অস্থির হয়ে গিয়েছিলেন। সুমন তাকে রাগী চোখে তাকাল। তুমি সবসময় ঠাট্টা করো কেন? আমি সত্যিই চিন্তিত ছিলাম। রানা, একবার ভাবো, যদি সেই মেয়েটি আমাদের মেয়ে হতো আর তাকে এমন পরিস্থিতিতে থাকতে হতো। রানা এবার গম্ভীর হয়ে বলল, তুমি ঠিক বলছ, তবে এখন তো তার বাড়ির লোক ফিরে এসেছে, অন্তত এখন সে না খেয়ে থাকবে না। সুমন ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু জানো রানা, আমার মন এখনো শান্ত হচ্ছে না। মেয়েটি ওই বাড়িতে সুখী নয়।
রানা তার কথাকে হালকা করে বলল, তুমি বেশি ভাবো না, হতে পারে সে কোনো ছোট শহর বা গ্রাম থেকে এসেছে। এই নতুন শহুরে পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছে না। সুমন যুক্তি বুঝলেও তার মনটা ঠিক শান্ত হতে পারল না। পরদিন সুমন প্রতিদিনের মতো ছাদে এল, কিন্তু আজ সে আগের চেয়ে বেশি সচেতন ছিল। সে বুঝতে চাচ্ছিল আসলে কি ঘটছে মেয়েটির সঙ্গে। নিচের দৃশ্যটা আজ একটু আলাদা। মেয়েটি আগের মতো উঠোনে বসে নেই, বরং সারা বাড়ি ঘুরে ঘুরে কাজ করছে। কখনো জামাকাপড় গুছিয়ে দিচ্ছে, কখনো কারো ডাক শুনে দৌড়ে ভিতরে যাচ্ছে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে পিছনের উঠোনে বসে পড়ল। হঠাৎ বাড়ির ভেতর থেকে এক ছোট্ট ছেলে বেরিয়ে এল। 7-8 বছরের হবে। মেয়েটির তুলনায় অনেক ভালো কাপড় পরা। ছেলের হাতে একটি থালা, তাতে অর্ধেক রুটি ও ছড়িয়ে ছিটিয়ে কিছু তরকারি। সুমনের মুখে অদ্ভুত অস্বস্তি ফুটে উঠল। ছেলেটি থালার থেকে এক গ্রাস মুখে দিয়ে তারপর মেয়েটির সামনে এসে থালাটি ছুঁড়ে ফেলে বলল, এই নে, খা। মেয়েটির মুখে আনন্দ ফুটে উঠল। সে থালাটি তুলে নিয়ে খাটের দিকে যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার পা পিছলে গেল। সে পড়ে গেল, আর থালার সব খাবার মাটিতে ছড়িয়ে পড়ল। মেয়েটির চোখে ভয় চলে এল। সে ঘাবড়ে গিয়ে চারদিকে তাকিয়ে দেখতে লাগল, আর বাঁচানো খাবার কুড়াতে লাগল। ঠিক তখনই এক মহিলা ঝড়ের গতিতে ছুটে এলেন, চোখে রাগ, মুখে নিষ্ঠুরতা। একটা চড় মেয়েটির গালে পড়ল। নির্লজ্জ, মরতে পারিস কোথাও গিয়ে, ঠিক করে হাঁটতেও পারিস না, আর কিছু খেতে পাবি না। এখন না খেয়ে থাক, তখন বুঝবি। তার কথার সঙ্গে সঙ্গে হাতও চলছিল। সুমনের চোখের সামনে যেন অন্ধকার নেমে এল। তার ভিতরের কাঁপুনি যেন জেগে উঠল। সে রাগে ছাদের রেলিং ধরে জোরে চিৎকার করে উঠল, কেন মারছ তাকে? সে একটা ছোট মেয়ে। নিচে মুহূর্তের জন্য নীরবতা নেমে এল। মহিলার হাত হাওয়ায় থেমে গেল। তিনি চারদিকে তাকিয়ে সুমনের মুখ দেখেই ভেতরে ফিরে গেলেন, পা পিটিয়ে। সুমনের চিৎকারে গলিটা স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, এত মার খাওয়ার পরেও মেয়েটির মুখ থেকে একটা শব্দও বেরোল না। তার ছোট ছোট চোখে ছিল কষ্ট, আর একরকম শূন্যতা, যেন সে এই যন্ত্রণার সাথে অভ্যস্ত। সে কোনো প্রতিবাদ করল না, কোনো অভিযোগ করল না। ধীরে ধীরে সে তার ছেঁড়া জামা দিয়ে চোখ মুছল এবং চুপচাপ মাটিতে পড়ে থাকা রুটি কুড়োতে লাগল। থামো, সুমন বলল। মেয়েটি থেমে গেল, ভয় মিশ্রিত চোখে ওপরে তাকাল। ওটা খেও না, আমি নিয়ে আসছি, সুমন বলল। মেয়েটি একটু দ্বিধায় পড়ল, কিন্তু তারপর মাথা নিচু করে বসে রইল। সুমন দ্রুত ছুটে গেল নিচে। তার হাঁটায় তাড়াহুড়ো, মনে রাগ আর ব্যথা। সে সোজা রান্নাঘরে গিয়ে একটা প্যাকেটে বিরিয়ানি ভরল এবং ছুটে ছাদে ফিরে এল। তারপর নিচে তাকিয়ে খাবারটা বাড়িয়ে দিল। এই নাও, খাও। মেয়েটি চারদিক দেখে প্যাকেটটা হাতে নিল এবং গোগ্রাসে খেতে লাগল, যেন আবার এই সুযোগ নাও পেতে পারে। সুমনের চোখে যেন এক অদ্ভুত তৃপ্তি ভেসে উঠল, কিন্তু মনের মধ্যে প্রবল ঝড় বয়ে গেল। অবশেষে সন্ধ্যায় সে ঠিক করল পিছনের গলির দিকে যাবে, যেখানে সেই মেয়েটির বাড়ি। যেই না পৌঁছেছে, হঠাৎ কেউ ডেকে উঠল, অরে রিনা, তুমি এখানে? সুমন ঘুরে তাকিয়ে দেখল তার পুরনো বান্ধবী সীমা দাঁড়িয়ে। সীমা, কতদিন পর দেখা। দুজনেই একে অপরের খবর নিল। সীমা বলল, চলো আমার বাড়িতে এসো, এখানেই তো। না সীমা, আজ তাড়াহুড়ো আছে। বলতে বলতেই সুমন সেই মেয়েটির কথা তুলল। শুনেই সীমার মুখ বিবর্ণ হয়ে গেল। সে চারদিকে দেখে ধীরে বলল, রিনা, তুমি এই ব্যাপারে জড়িও না, ভালো হবে। সুমন অবাক, মানে, তুমি এটা কেন বলছো? সে তো এত কষ্টে আছে। সে কি কাজের মেয়ে? সীমা একটু দ্বিধায় পড়ে বলল, তার নাম রেখা। আর না, সে কাজের মেয়ে না, ওদের চাচা চাচির কাছে থাকে। সুমনের বুক ধরফর করে উঠল। চাচা? এক সময় তার বাবা মা ছিল। বছর 2 আগে দুর্ঘটনায় মারা যায়। তখন এই লোকগুলো সবাইকে বলেছিল তারা রেখাকে মানুষ করবে। সবাই বিশ্বাস করেছিল। কিন্তু তারপর কি? সুমনের কণ্ঠ কাঁপছিল। তার বাবা মায়ের একটা ছোট বাড়ি ছিল, কিছু সম্পত্তিও। সব কিছু হাতাতে ওকে নিজেদের কাছে রেখেছে। এখন তাকে মেয়ে নয়, যেন দাসী করে রেখেছে। সারাদিন খাটানো, ঠিকমতো খেতেও দেয় না। ছেলে খাওয়া ফেলে দিলে সেটাই তার ভাগ্য। ছেলেকে ইংরেজি স্কুলে পাঠায়, আর রেখাকে সরকারি স্কুলে, তাও মাঝে মাঝে।
সুমনের বুক কেঁপে উঠল। আর বাইরে গেলে ছেলেকে নিয়ে যায়, রেখাকে 3 দিন একা রেখে দেয়। সীমার কথা আর সহ্য করতে পারল না সুমন। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। তাহলে আমরা চুপ করে থাকব? তার চোখে আগুন। সীমা চুপ, কিন্তু সুমনের মনে ঝড় বইছে। সে আর সময় নষ্ট না করে সোজা বাড়ি ফিরে সব বলল সুমনকে। সুমন রেগে উঠল। এটা সহ্য করা যায় না, আমাদের পুলিশে যেতে হবে। তাদের ছেলেও বলল, হ্যাঁ বাবা, অবশ্যই। পরদিন সকালেই সুমন পুলিশের কাছে খবর দিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির। বাড়ির লোকদের চেহারা দেখে বোঝা গেল তারা কতটা চমকে গেছে। ইন্সপেক্টর কড়া গলায় বললেন, কোথায় সেই মেয়ে? চাচি গলগলিয়ে বলল, কে মেয়ে? সেই মেয়ে যার জীবন তোমরা নরকে পরিণত করেছ। তোমরা তো একে চাকরানি বানিয়ে রেখেছ। আরে না ইন্সপেক্টর সাহেব, কেউ ভুলে অভিযোগ করেছে। আমরা তো একে নিজের মেয়ের মতো রাখি। সুমন আর সহ্য করতে পারল না। সে জোরে বলে উঠল, মেয়ের মতো? নিজের মেয়েকে কি কেউ না খাইয়ে রাখে? নিজের মেয়েকে কি কেউ কাজের মেয়ের মতো ব্যবহার করে? এমন নিষ্ঠুরভাবে কি কেউ নিজের মেয়েকে পেটায়? এই সময় পাড়ার লোকজনও জড়ো হয়ে গেল। প্রতিবেশীরাও এসে বলল যে রেখার উপর কিভাবে অত্যাচার করা হতো। রেশমা একেবারে হতভম্ব হয়ে গেল। সে পুলিশের সামনে মিথ্যে বলতে লাগল, সব মিথ্যে। এই পাড়ার লোকেরা আমাদের হিংসে করে। ও আমাদেরই মেয়ে, আমরা ওকে কিভাবে কষ্ট দিতে পারি? কিন্তু যখন পুলিশ রেখার শরীরের অবস্থা দেখল, শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, কাঁপা কাঁপা শরীর, ভয়ের ছায়া চোখে, তখন সব সত্যি প্রকাশ পেয়ে গেল। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষরাও রেগে গেল। অন্তত এই মেয়েটার সঙ্গে তো মানুষ হিসেবে ব্যবহার করো, একজন প্রতিবেশী বলল। রেখার অবস্থা দেখে ইন্সপেক্টরের মুখ কঠিন হয়ে গেল। পুলিশের স্পষ্ট বুঝতে বাকি রইল না, ব্যাপারটা খুবই গুরুতর। ইন্সপেক্টর কড়া গলায় বললেন, মেয়েটাকে নিয়ে চলো, এখন থেকে ও আর এখানে থাকবে না। রেশমা কাঁপতে লাগল। তার স্বামী পুলিশের পায়ে পড়ে গেল। সাহেব, ভুল হয়ে গেছে, এবার থেকে আমরা খেয়াল রাখব, আমাদের মাফ করে দিন। রেশমাও কেঁদে উঠল, সাহেব, আমাদের খুব বদনাম হয়ে যাবে, যা হয়েছে তার জন্য ক্ষমা করে দিন। কিন্তু ইন্সপেক্টর কঠিন সুরে বললেন, কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ রেখাকে তাদের নিরাপত্তায় নিয়ে নিল এবং একই সঙ্গে তার কাকা কাকিকে হেফাজতে নিয়ে গেল। সুমন যখন রেখাকে পুলিশ জিপে উঠতে দেখল, তখন তার চোখ ভিজে গেল। পুলিশ চলে যাওয়ার পরে সবাই যার যার বাড়িতে ফিরে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর এলো যে পুলিশ রেখাকে আবার কাকা কাকির বাড়িতে ফিরিয়ে দিয়েছে। এই খবরে সুমন ও রানা স্তম্ভিত হয়ে গেল। আসলে রেখার কাকা কাকি পুলিশকে ঘুষ দিয়ে বিষয়টি মিটিয়ে দিতে বলেছিল, যার ফলে পুলিশ কঠিন কোনো ব্যবস্থা নেয়নি। সুমনের মন ভেতরে ভেতরে আন্দোলিত হয়ে উঠল। সব প্রতিবেশীর মতো তারও বুঝতে দেরি হল না, পুলিশ কিছু টাকার বিনিময়ে তাদের নৈতিকতা বিকিয়ে দিয়েছে। রানা বুঝতে পারল সুমনের মুখে চিন্তার ছাপ। সে শান্তভাবে বলল, এখন চিন্তা করো না সুমন, এত কিছু ঘটার পর ওরা আর রেখার সঙ্গে কিছু করার সাহস পাবে না। আশা করি তাই হবে, সুমন বলল। তবুও কেন জানি মনটা অস্থির লাগছে। রানা তার কাঁধে স্নেহের স্পর্শ দিয়ে বলল, অনেক হলো, এবার একটু বিশ্রাম নাও। সুমন মাথা নাড়ল এবং রান্নাঘরের দিকে এগোতে যাচ্ছিল, ঠিক তখনই তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল ভাইয়ের ফোন। হ্যালো ভাইয়া, ওপাশ থেকে উত্তেজিত গলা এলো, সুমন, মায়ের শরীর ভালো নেই, ডাক্তার দেখিয়েছি, কিন্তু মা খুব তোমার কথা বলছে, যদি পারো তাহলে কিছুদিনের জন্য চলে এসো। সুমনের গলা ভার হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, আমি দেখছি। ফোন রেখে সে রানার দিকে তাকালো এবং সবকিছু বলল। রানা বলল, হ্যাঁ সুমন, তোমার যাওয়া উচিত, এখন মায়ের তোমার দরকার। কিন্তু সুমন দোটানায় পড়ল, আমি সমীরকে সঙ্গে নিয়ে যাব, কিন্তু তুমি এখানে একা থাকবে। খাওয়া দাওয়া কেমন করে হবে তোমার? রানা হেসে বলল, আরে ভাগ্যবতী, আমায় কি বাচ্চা মনে করেছ? আমি নিজের কাজ নিজেই করতে পারব, বরং তোমার থেকে কয়েকদিন মুক্ত থাকার সুযোগ পাব। সুমন চোখ কুঁচকে বলল, খুব মজা পাচ্ছ তাই না? ঠিক করে খেতে পারবে তো? হ্যাঁ ভাই, পরোটা পুড়তে পারে, চা একটু আজব হতে পারে, কিন্তু না খেয়ে মরব না। রানা হেসে উঠল। তার কথায় সুমনের মুখে হাসি ফুটল। সুমন যখন বাপের বাড়ি পৌঁছাল, তার মায়ের অসুস্থতা দেখে তার মন ভেঙে গেল।
মা ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন, যেন শেষবারের মতো সুমনকে দেখার জন্যই অপেক্ষায় ছিলেন। ডাক্তাররা অনেক চেষ্টা করেও লাভ হল না। কিছুদিনের মধ্যেই সুমনের মা ইহলোক ত্যাগ করলেন। এই শোক সুমনকে এতটাই কাবু করে ফেলল যে তার পক্ষে স্বাভাবিক থাকা অসম্ভব হয়ে উঠল। তার পৃথিবীর একটা বড় অংশ যেন শূন্য হয়ে গেল। সুমন তার ভাইকে বুকে টেনে সান্ত্বনা দিল, কিন্তু নিজের শোক সামলাতে পারছিল না। মায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর সুমন প্রায় 3 মাস বাপের বাড়িতেই রইল, মায়ের স্মৃতি বুকে আঁকড়ে ধরে। এই সময়টা তার জন্য ছিল এক দীর্ঘ বেদনাবিধুর পরীক্ষা। অপরদিকে রানার জন্য সুমনের অনুপস্থিতি ছিল এক কঠিন বাস্তবতা। সুমন চলে যাওয়ার পর থেকেই রানা যেন দিশেহারা হয়ে পড়েছিল। রান্নাঘরে ঢুকলেই তার মনে পড়ত সুমনের হাতের জাদু, চা বানানোর পরিচিত শব্দ। খাওয়ার টেবিলে একা বসলে প্রতি গ্রাসে মনে হতো সুমনের মিষ্টি হাসি। রানার খাওয়া দাওয়া কমে গিয়েছিল, শরীরও দুর্বল হয়ে পড়ছিল। সে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করত, কিন্তু কিছুতেই ঘুম আসত না। সুমন ছাড়া প্রতিটি মুহূর্ত তার কাছে যেন এক অনন্ত প্রতীক্ষা মনে হতো। সে বুঝতে পারছিল সুমন শুধু তার স্ত্রী নয়, তার জীবনের প্রতিটি স্পন্দনে মিশে থাকা এক অবিচ্ছেদ্য অংশ। প্রায় 3 মাস পর সুমন যখন তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এল, রানা তাকে দেখে এতটাই আবেগাপ্লুত হয়ে পড়ল যে তার চোখে জল এসে গেল। সুমনও রানাকে দেখে অবাক হল। রানা যেন অনেকটাই শুকিয়ে গেছে। সুমন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল, চিন্তা করো না, আমি ফিরে এসেছি। বাড়িতে ফেরার কয়েকদিন পরের কথা। গ্রীষ্মের হালকা বিকেলে সুমন ছাদে জামাকাপড় শুকাতে গিয়েছিল। তার মন তখনও মায়ের শোকে আচ্ছন্ন, কিন্তু দৈনন্দিন কাজ তাকে স্বাভাবিক হতে সাহায্য করছিল। হঠাৎ ঠক করে একটা আওয়াজ হল। সুমন চমকে উঠল। তার পায়ের কাছে আবারও সেই পরিচিত পাথরের টুকরোয় মোড়া কাগজের গোলা। এক অজানা আশঙ্কা তার মনকে গ্রাস করল। সে দ্রুত কাগজটা তুলল, হাতে নিয়েই তার বুক ধড়ফড় করে উঠল। কাগজটা খুলতেই তার চোখ স্থির হয়ে গেল। কাঁপা কাঁপা অক্ষরে লেখা ছিল, কাকিমা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। সুমনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে দ্রুত ছাদের কিনারায় গিয়ে নিচে তাকাল। তার সন্দেহ সত্যি প্রমাণিত হল। পেছনের বাড়ির উঠোনে সেই রেখা দাঁড়িয়ে আছে, ছোট্ট শীর্ণ শরীর, চোখে সেই পুরনো ভয় আর অসহায়তা। সুমন দেখল রেখার পরনে ছেঁড়া ফাটা জামা, মুখ ধুলোয় মাখা। রেখা! সুমন নিচু গলায় ডাকল। রেখা মুখ তুলে তাকাল। তার চোখে তখনও সেই আকুতি। সুমন দ্রুততার সঙ্গে জানতে চাইল, কাকা কাকিমা কোথায়? তুমি একা? রেখার গলা কাঁপছিল। হ্যাঁ কাকিমা, ওরা আবার ঘুরতে গেছে। আমি গত 3 দিন ধরে একা, কিছু খাইনি। সুমনের রক্ত যেন হিম হয়ে গেল। 3 দিন ধরে কিছু খাইনি, এমন নিষ্ঠুরতা! তার রাগ আর অসহায়তা মিলেমিশে একাকার হয়ে গেল। তার মনে পড়ল আগের ঘটনার কথা। পুলিশ এসেও শেষ পর্যন্ত কিছু করতে পারেনি। এইবার আর কোনো ভুল করা যাবে না। সুমনের মন দৃঢ় হল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই মেয়েটাকে আর এই নরকে থাকতে দেবে না। সে দ্রুত রান্নাঘরে ছুটে গেল। ফ্রিজ খুলে দেখল গতকালের রান্না করা কিছু রুটি আর তরকারি আছে। সেগুলোকে গরম করে একটি টিফিন বাক্সে ভরল, সঙ্গে কিছু মিষ্টিও দিল। দ্রুত ছাদে ফিরে এসে রেখাকে ডাকল। রেখা, এই নাও খাবার। রেখার চোখে যেন এক ঝলক আশার আলো ফুটে উঠল। সুমন একটি দড়িতে টিফিন বাক্সটি সাবধানে বেঁধে নিচে নামিয়ে দিল। রেখা কাঁপতে কাঁপতে সেটা ধরল এবং ক্ষুধার্তের মতো খেতে শুরু করল। প্রতিটি গ্রাসে তার চোখে যে স্বস্তি ফুটে উঠছিল তা সুমনকে গভীরভাবে স্পর্শ করল। সুমনের চোখ ভিজে উঠল। এই ছোট্ট মেয়েটা কি অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে? সুমন নিচে নেমে এল, মনটা অস্থির। রানা তাকে রান্নাঘরে দেখে অবাক হল। কি হয়েছে? তুমি ছাদে গিয়েছিলে বুঝি? সুমন কাঁপা হাতে রানাকে কাগজটা দিল। রানা কাগজটা পড়ে গম্ভীর হয়ে গেল। সুমন সব খুলে বলল, রেখার 3 দিন ধরে না খেয়ে থাকার কথা, তার কাকা কাকির নিষ্ঠুরতার কথা। রানা বলল, পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু। সুমন দৃঢ় গলায় বলল, না রানা, এইবার আর পুলিশ নয়, এইবার আমরা রেখাকে আমাদের কাছে নিয়ে আসব। আমি আর ওকে ওখানে থাকতে দেব না। রানা অবাক হয়ে সুমনের দিকে তাকাল। সুমন, তুমি কি বলছ? যদি সমাজ কিছু বলে? সুমনের চোখে তখন এক অন্যরকম দৃঢ়তা। সমাজ কি বলবে তা নিয়ে আর ভাবতে পারছি না রানা।
যদি আমরা এই মেয়েটাকে বাঁচাতে না পারি তাহলে আমাদের মানুষত্বই বৃথা। আমি তো মা হারানোর কষ্ট খুব কাছ থেকে দেখেছি। রেখার বাবা মা নেই, তার ওপর এমন অত্যাচার। আমি আর চুপ করে থাকতে পারবো না। রানা সুমনের চোখে সেই অদম্য জেদ দেখল। তার মনও কেঁপে উঠল রেখার অসহায়ত্বের কথা ভেবে। সে দীর্ঘশ্বাস ফেলে সুমনের হাত ধরল। ঠিক আছে সুমন, তুমি যা ভালো মনে করো, আমি তোমার পাশে আছি। সন্ধ্যার পর রানা এবং সুমন তাদের ছেলে সমীরের সঙ্গে কথা বলল। সমীর সবকিছু শুনে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ বাবা মা, রেখাকে আমাদের কাছে নিয়ে আসা উচিত। ও খুব ভালো মেয়ে। সমীরের এই কথায় সুমনের সাহস আরও বেড়ে গেল। পরদিন সকালে সুমন এবং রানা রেখার কাকা কাকির সঙ্গে কথা বলার জন্য তাদের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াল। বেল বাজানোর কিছুক্ষণ পর রেখার কাকিমা রেশমা দরজা খুলল। সুমনকে দেখে সে বেশ অবাক হল। সুমন দৃঢ় গলায় বলল, আমরা রেখাকে নিতে এসেছি। রেশমা হাসার চেষ্টা করে বলল, ওরে বাবা, রেখাকে কেন? ও তো আমাদেরই মেয়ে। রানা এবার এগিয়ে এসে বলল, মেয়ে হলে এমনভাবে নির্যাতন করেন না, 3 দিন ধরে না খাইয়ে রাখেন না। রেশমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই রেখার কাকাও সেখানে এসে দাঁড়াল। সুমন তাদের সামনে রেখার অসহায়ত্বের কথা তুলে ধরল, কিভাবে সে তাদের কাছে সাহায্য চেয়েছিল, কিভাবে সে দিনের পর দিন না খেয়েছিল। সুমনের প্রতিটি কথা যেন তাদের অপরাধবোধকে আরও উস্কে দিচ্ছিল। আমরা জানি রেখার বাবা মায়ের কিছু সম্পত্তি আছে, সুমন পরিষ্কার গলায় বলল, এবং আমরা জানি আপনারা সেই সম্পত্তির লোভে রেখাকে নিজেদের কাছে রেখেছেন, কিন্তু আর নয়। রেখা এখন থেকে আমাদের কাছে থাকবে। রেখার কাকা কাকি প্রথমে প্রতিবাদ করার চেষ্টা করল, ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু সুমনের দৃঢ়তা এবং রানার সমর্থন দেখে তারা বুঝতে পারল এবার তাদের কিছু করার নেই। পাড়ার লোকজনেরাও সেখানে এসে জড়ো হতে শুরু করেছিল। প্রতিবেশীরাও রেখার প্রতি তাদের নিষ্ঠুরতার সাক্ষী ছিল। লোকলজ্জার ভয়ে এবং সুমনের জোরালো কথার মুখে তারা শেষ পর্যন্ত রেখাকে সুমনদের কাছে তুলে দিতে বাধ্য হল। সুমন যখন রেখাকে নিয়ে নিজেদের বাড়ির দিকে আসছিল, রেখার চোখে তখন আনন্দাশ্রু। সুমন তাকে পরম মমতায় নিজের কাছে টেনে নিল। রেখার মনে হল সে যেন এক নতুন জীবন ফিরে পাচ্ছে, এক নতুন পরিবার। বাড়িতে ফিরে সুমন রেখাকে আদর করে নিজের হাতে খাওয়াল। রানাও রেখার জন্য নতুন জামাকাপড় কিনে আনল। সমীরও রেখাকে পেয়ে খুব খুশি। রেখার জীবনে যেন এক নতুন ভোরের সূর্য উঠল। রেখাকে নিজেদের বাড়িতে নিয়ে আসার পর সুমন ও রানার জীবনে যেন এক নতুন দিগন্ত খুলে গেল। যে বাড়িতে এতদিন শুধু সমীরের হাসি আর নিজেদের আনন্দ ছিল, সেখানে এখন রেখার কলরবে এক নতুন প্রাণের সঞ্চার হল। সুমন আর রানা রেখাকে কোনোদিন কাজের মেয়ে বা বাইরের কেউ মনে করেনি। তারা তাকে নিজেদের মেয়ের মতোই মানুষ করতে শুরু করল। রেখার ছেঁড়া পোশাক বদলে এলো নতুন ঝলমলে জামাকাপড়। তার ভীতু চোখগুলো ভরে উঠল বিশ্বাস আর ভালোবাসায়। সুমন আর রানার প্রথম কাজ ছিল রেখাকে ভালো স্কুলে ভর্তি করা। তারা শহরের নামকরা একটি ইংরেজি মাধ্যম স্কুলে রেখাকে ভর্তি করে দিল। প্রথম দিকে রেখার মানিয়ে নিতে একটু কষ্ট হলেও সুমন প্রতিদিন তার পড়াশোনায় সাহায্য করত। রানাও অফিসের কাজ সেরে এসে রেখার খবরাখবর নিত। সমীরও রেখাকে খুব ভালোবাসত। সে রেখার পড়াশোনায় সাহায্য করত, তার সঙ্গে খেলাধুলা করত আর সব সময় তাকে আগলে রাখত। রেখা সমীরকে বড় ভাইয়ের মতো সম্মান করত, আর সমীরও রেখাকে ছোট বোনের মতো স্নেহ করত। তাদের সম্পর্কটা এত সুন্দর হয়ে উঠেছিল যে বাইরের কেউ দেখে বোঝার উপায় ছিল না যে তারা রক্ত সম্পর্কে ভাইবোন নয়। রেখা প্রথম একটু লাজুক ও চুপচাপ থাকলেও সুমন ও রানার অকুণ্ঠ ভালোবাসা আর সমীরের সাহচর্যে সে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। তার মুখে হাসি ফুটল, চোখে আনন্দের ঝিলিক দেখা দিল। যে রেখা একসময় খাবারের জন্য কাগজের টুকরো ছুঁড়ে দিত, সে এখন মনের আনন্দে নিজেদের রান্নাঘরে এসে সুমনকে সাহায্য করত। সুমন তাকে নতুন রান্না শিখিয়ে দিত আর রেখা মন দিয়ে শিখত। বিকেলে তারা সবাই মিলে ছাদে যেত, সূর্যাস্ত দেখত আর সারাদিনের গল্প করত। রেখা তার দুঃখের অতীত ভুলে এক নতুন জীবনে প্রবেশ করল। সুমন এবং রানা তাদের জীবনকে রেখার জন্য উৎসর্গ করে দিল। তারা বুঝতে পারছিল পৃথিবীতে সন্তান কেবল রক্তের সম্পর্ক দিয়ে হয় না, ভালোবাসাও এক বন্ধন। রেখার পড়াশোনার খরচ, তার সব চাহিদা
সব স্বপ্ন পূরণের দায়িত্ব তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছিল। সুমনের মা হারানোর ব্যথা অনেকটাই কমে গিয়েছিল রেখাকে কাছে পেয়ে। রানাও সুমনের এই মানবিক সিদ্ধান্তে গর্বিত ছিল। তাদের পরিবারটি এখন 4 জনের এক সুখী পরিবারে পরিণত হয়েছিল। রেখা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সুমনকে প্রণাম করত, তাকে নিজের মায়ের মতো দেখত। রানাকে দেখত বাবার মতো। যে বাবা মাকে সে ছোটবেলায় হারিয়েছিল, তাদেরই নতুন রূপে সে সুমন ও রানার মধ্যে খুঁজে পেয়েছিল। রাতে শুতে যাওয়ার আগে রেখা প্রায় আকাশের তারাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলত, মা, বাবা, দেখছ তো আমি এখন কত সুখে আছি। আমার এক নতুন পরিবার হয়েছে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আর যেন তার কথার জবাবে আকাশের তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠত। এভাবেই দিন কাটতে লাগল। রেখা পড়াশোনায় খুব ভালো ফল করল। সে বড় হয়ে একজন শিক্ষিকা হতে চাইল, যাতে অন্য শিশুদের অন্ধকার জীবন থেকে আলোতে আনতে পারে। সুমন ও রানা তার এই স্বপ্ন পূরণের জন্য সব রকম সাহায্য করতে প্রস্তুত ছিল। সমীরও রেখার প্রতিটি পদক্ষেপে তার পাশে ছিল। তাদের এই ভালোবাসার গল্প আশেপাশের মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়ল। যারা একসময় তাদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল, তারাই এখন সুমন ও রানার প্রশংসা করত। সমাজের সব সমালোচনা পেছনে ফেলে তারা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। রেখার জীবন প্রমাণ করে দিল যে প্রকৃতির করিশ্মা আসলে ভালোবাসারই আরেক নাম, যা সব বাধা অতিক্রম করে নতুন জীবন দিতে পারে। এই গল্পটি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। মানবতা ও সহানুভূতি। আমাদের সমাজে এমন অনেক অসহায় শিশু আছে যাদের সাহায্যের প্রয়োজন। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা কতটা জরুরি। দায়িত্বশীলতা শুধু রক্তের সম্পর্কই নয়, কোনো অসহায় মানুষের প্রতি দায়িত্বশীল হওয়াও এক মহান গুণ। সুমন ও রানা রেখার প্রতি যে দায়িত্ব পালন করেছে তা সত্যিই প্রশংসনীয়। সামাজিক ট্যাবু ভাঙা, সমাজ কি বলবে তা নিয়ে না ভেবে যদি আমরা সঠিক কাজটি করি, তবে তা এক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সুমন ও রানার সিদ্ধান্ত এই বিষয়টিকে তুলে ধরে। ভালোবাসার শক্তি। ভালোবাসা সব কষ্ট, সব আঘাত সারিয়ে তোলার ক্ষমতা রাখে। রেখার জীবনে ভালোবাসা তাকে এক নতুন জন্ম দিয়েছে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। অনেক ধন্যবাদ।